হয়ে যাওয়ার কথা, কারণ তারপর 4টি দিন চলে গেছে। 4 দিন পর 27 সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইউনূসের দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। সে ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ইউনূস ও তার ছোট মেয়ে, যিনি বাবার 13টি বিদেশ সফরের কোনোটি মিস করেননি, সেই ডিনা ইউনূসকে দেখা যাচ্ছে। এরপর ইউনূস বিরোধী শিবির নেট দুনিয়ায় বেশ সুর তোলে। তারা দাবি করে এটা এআই জেনারেটেড ছবি। ডক্টর ইউনূসের আগে একই ধরনের একটি ছবি পোস্ট করেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সেই ছবিতে মুলিনো এবং তার স্ত্রীকে ট্রাম্প ও মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে। তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম। বিশেষ করে ট্রাম্প থাম্ব আপ দেখাচ্ছেন। মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে। ডক্টর ইউনূসের বিরোধীরা দাবি করেন মুলিনোর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনূসের টিম ছবি প্রকাশ করেছে। এর কয়েক ঘন্টার মধ্যে একই ফ্রেমে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের একই ভঙ্গিমার আরো বেশ কিছু ছবি প্রকাশিত হয়, যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ছিলেন। তখন অধ্যাপক ইউনূসের বিরোধী শিবির তো বটেই, এমনকি সাংবাদিক সহ সাধারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে, একেবারে একই ভঙ্গিতে একই ফ্রেমে এতগুলো ছবি কিভাবে প্রকাশ পেল। অনেকে এমনও সন্দেহ প্রকাশ করেছেন যে ছবিতে যে ট্রাম্প আর মিসেস ট্রাম্পকে দেখা যাচ্ছে তারাই আসলে নকল, মানে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের কোনো মূর্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ছবি তুলেছেন। অনেকে আবার দাবি করেন হয়তো দু একজন ছবি তুলেছেন, তাদের সেই ছবিগুলো ম্যানিপুলেট করে নিজেদের জন্য ছবি বানিয়ে প্রকাশ করেছেন। এর মধ্যে প্রফেসর ইউনূসের টিমকে টিপ্পনি কাটার জন্য কেউ কেউ এআই দিয়ে ট্রাম্পের সাথে ছবি নিজেদের সামাজিক মাধ্যমের ওয়ালে প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আমরা কয়েক স্তরে অনুসন্ধান চালিয়েছি। আমাদের অনুসন্ধানের প্রথম বিষয় হলো ট্রাম্পের সাথে ছবি কোন দেশের সরকার প্রধান প্রথম প্রকাশ করেছেন। আমাদের অনুসন্ধান বলছে পানামার প্রেসিডেন্ট হোসে মুলিনের ছবিটি প্রথম ছবি নয়। একই পোজের ছবি প্রকাশ করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দেশের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভও ওই ছবিতে ছিলেন। 24 সেপ্টেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট নিজের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর সাথে কি কি কথা হয়েছে সেটিও তুলে ধরেন। দর্শক খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূসের ছবিটি এবং আজারবাইজানের প্রেসিডেন্টের ছবি, দুটো ছবিতেই ট্রাম্প এবং মেলানিয়ার পোজ ছিল একই রকম। ইউনূস শিবিরের লোকজন দাবি করে 27 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে ছবিগুলো রিলিজ করা হয়েছিল, তাই 4 দিন পর ছবিগুলো এসেছে। কিন্তু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম 24 সেপ্টেম্বর মানে নৈশভোজের পর দিনই ছবিটি প্রকাশ করেছেন। আমাদের অনুসন্ধানের দ্বিতীয় পয়েন্ট, অধ্যাপক ইউনূসের ছবিটি কি এআই জেনারেটেড। আমরা একাধিক এআই ডিটেক্টিং টুলস দিয়ে ভেরিফাই করেছি। ফলাফল হিসেবে দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার মেয়ের সাথে ট্রাম্প দম্পতির যে ছবি সেটি এআই জেনারেটেড নয়। তবে ছবি শুধু এআই জেনারেটেড হলে যে ভুয়া বা ফেক হয় তা কিন্তু নয়। ছবি ম্যানিপুলেটেড হতে পারে, মানে একাধিক ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে নতুন ছবি আপনি বানাতে পারেন। যেমন অনেকেই ফটোশপ ব্যবহার করে এমন ছবি বানিয়ে থাকেন। আমাদের অনুসন্ধানের তৃতীয় পয়েন্ট হলো অধ্যাপক ইউনূসের ছবিটি কি ম্যানিপুলেটেড, মানে কৃত্রিমভাবে সংযোজিত ছবি। প্রথমে ছোট্ট করে জেনে নেই সায়েন্টিফিক্যালি কিভাবে একটি ছবি ম্যানিপুলেটেড বা বিকৃত কিনা তা শনাক্ত করা হয়। কোনো ছবি ম্যানিপুলেটেড কিনা তা বের করার জন্য প্রধানত কয়েকটি ধাপে বিশ্লেষণ করা হয়। এই প্রক্রিয়াটি ফরেনসিক ডিজিটাল ইমেজ অ্যানালাইসিস নামে পরিচিত। প্রথম এবং দ্রুততম পদক্ষেপ হলো ছবির এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট বা এক্সজিপ মেটাডাটা পরীক্ষা করা। মেটাডাটা হলো ছবির ভেতরে লুকিয়ে থাকা তথ্য যা ছবি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে, যেমন ছবি তোলার তারিখ ও সময়, ক্যামেরার মডেল ও প্রস্তুতকারক ব্যবহৃত লেন্স, অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসওর মতো ডেটা থাকে। যদি এই মেটাডাটা অনুপস্থিত থাকে, অসম্পূর্ণ থাকে বা বিভিন্ন এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ, জিআইএমপি এর নাম দেখায়, তবে এটি ম্যানিপুলেশনের একটি বড় ইঙ্গিত দেয়। দর্শক, ডিজিটাল ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা একটি সাধারণ জেপিজি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাডাটাগুলো অধ্যাপক ইউনূসের ছবিটিতে আমরা খুঁজে পাইনি। কমপক্ষে 5টি সফটওয়্যার দিয়ে আমরা মেটাডাটা খুঁজেছি। এর অর্থ হলো ছবিটির মূল এক্সজিপ ডেটা ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছে বা ছবিটি এমন একটি প্রক্রিয়া সেভ করা হয়েছে যা এই ডেটাগুলো মুছে দেয়। ছবির ইতিহাস বা উৎস গোপন করার জন্যই সাধারণত এমন করা হয়, যা ম্যানিপুলেশনের একটি শক্তিশালী ইঙ্গিত দেয়। একটি ছবি ম্যানিপুলেটেড কিনা তা জানার জন্য দ্বিতীয় ধাপে আপনাকে জানতে হবে এরর লেভেল অ্যানালাইসিস বা ইএলএ। ইএলএ একটি শক্তিশালী কৌশল যা ছবির বিভিন্ন অংশের কম্প্রেশনের হার পরীক্ষা করে। জেপিজি ফরম্যাটে ছবি সেভ করার সময় তথ্য হারানোর ফলে প্রত্যেক পিক্সেলের একটি নির্দিষ্ট এরর লেভেল তৈরি হয়। অধ্যাপক ইউনূসের ছবিটিতে ইএলএ এরর থাকায় প্রোফাইল ইনকনসিস্টেন্সি পাওয়া গেছে। এর অর্থ হলো ছবিতে যে প্রোফাইল ডেটাগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই ম্যানুয়াল বা জেনারেটেড। তৃতীয় ধাপে আমরা চেক করেছি আইসিসি প্রোফাইল ও জেপিজি অসঙ্গতি। অধ্যাপক ইউনূসের ছবিটি জেপিজি ফরম্যাটে আছে, কিন্তু এটি একটি আইসিসি প্রোফাইল অন্তর্ভুক্ত করেছে যা ছোট্ট সিএমএস দ্বারা তৈরি। এই প্রোফাইলটি সাধারণত কালার কারেকশন বা প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়।
তার মানে অধ্যাপক ইউনূসের ছবিটিতে কালার কারেকশন করা হয়েছে। ছবিটি যে এডিট করা হয়েছে তার বড় একটি প্রমাণ হলো, জুম করলে অধ্যাপক ইউনূসের সাথে ছবিটিতে ট্রাম্পের ব্লেজারের ডান হাতটি মনে হবে ছেঁড়া। আমরা আরো 5টি একই রকম ছবি পরীক্ষা করে দেখেছি যেগুলো ব্লেজারের ডান হাত ঠিক আছে। যদি সত্যি ছেঁড়া না হয় তাহলে এটি পরিষ্কার ছবিটিতে কালার কারেকশন সহ অনেক কাজ করা হয়েছে। দর্শক, আমরা একাধিক সফটওয়্যারের সাহায্যে ছবিটার যে মেটাডেটা তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যদি অধ্যাপক ইউনূস ও তার ছোট মেয়ের ছবি তুলেও থাকেন তার সত্ত্বেও যে ছবিটি সরবরাহ করা হয়েছে সেটি ম্যানিপুলেটেড। ছবিটি আসল উৎস থেকে আসার পর এমনভাবে প্রসেস করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ শনাক্তকরণ ডেটা মুছে ফেলা হয়েছে এবং কিছু নকল প্রোফাইল ডেটা যুক্ত করা হয়েছে। তবে ছবিতে কোনো ক্লোন ডিটেকশন পাওয়া যায়নি। পুরো ছবিতে এই একটি যুক্তি ইউনূসের পক্ষে যায়, কিন্তু ছবিটি যে অরিজিনাল নয়, এডিটেড, তা মেটাডেটা অ্যানালাইসিসে উঠে এসেছে। কারণ যে ছবিতে মেটাডেটা মুছে দেওয়া হয় সেটির অরিজিনালিটি নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন। আপনারা জানেন সাম্প্রতিক ডক্টর ইউনূস 104 সদস্যের একটি লট বহন নিয়ে আমেরিকাতে গিয়েছেন। উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করা। এবং এটা এখন না, বহু বছর থেকে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে প্রতি বছরই বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আমেরিকাতে এই অধিবেশনে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে থাকেন। তো এবারও গিয়েছেন। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বা খালেদা জিয়ার সময়ে বিশাল বাহিনী নিয়ে সরকার প্রধানরা বা রাষ্ট্রপ্রধানরা আমেরিকাতে যেতেন। তো এটা নিয়ে আমরা বহু সমালোচনা শুনেছি বুদ্ধিজীবীদের, বাংলাদেশের পত্রিকায়, বাংলাদেশের নিউজ মিডিয়ায়, বাংলাদেশের টেলিভিশনে। তখন বলা হতো যে কেন রাষ্ট্রের টাকা অপচয় করে আমেরিকাতে এত বড় বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এবার ডক্টর ইউনূসের কোনো রাজনীতি নেই, কোনো দল নেই, কোনো পার্টি নেই। তিনি একজন দল নিরপেক্ষ সজ্জন ব্যক্তি বলে সবাই মনে করতেন। তিনি 160 সদস্য নিয়ে গেলেন কেন? এই নিয়ে কিন্তু বাংলাদেশের পত্রিকায়, বাংলাদেশের রেডিও টেলিভিশনে কিন্তু শোরগোল নেই। দু একটি ব্যতিক্রম ছাড়া কেউ কথাও তুলছেন না। এখন সে বিষয়টি আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয়টি হলো আমেরিকাতে যাওয়ার পর ডক্টর ইউনূসের যে অবজেক্টিভটি ছিল, সেই অবজেক্টিভটি ছিল মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনোভাবে সাইডলাইনে হলেও একটি আলোচনা করা, একটি সভা করা। সেই সিদ্ধান্তটি তার মনে মনে নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু বিধিবাম আমেরিকাতে যাওয়ার পর তিনি ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের পাওয়ারফুল কোনো মিনিস্টারের সাথেও একটি অ্যাপয়েন্টমেন্ট পাননি যে তিনি একটি দ্বিপক্ষীয় কোনো আলোচনা করবেন, কোনো বিষয় নিয়ে ডিসকাশন করবেন। সেই সুযোগটি ডক্টর ইউনূসের হয়নি। তিনি একটি ছবি পোস্ট করেছেন, সেটি অনেকেই ফেক বলেছে, কিন্তু আমি সেটিকে ফেক বলতে চাই না। কারণ হচ্ছে প্রতি বছর আমেরিকার ট্রেডিশন অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যখন চলে তখন পৃথিবীর 193টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধিরা আসেন এবং আমেরিকা রাষ্ট্র হিসাবে, হোস্ট কান্ট্রি হিসাবে সকল রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। সেই আয়োজনে অথবা একটি ডিনারের আয়োজন করেন। সেই আয়োজনে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান উপস্থিত থাকেন এবং ডক্টর ইউনূসও তাদেরই একজন। এবং সবাই ওখানে একটি মঞ্চ করা থাকে, সেই মঞ্চে পালাক্রমে বিভিন্ন লোক ছবি তোলেন। ডক্টর ইউনূস যদি সেরকম একটি ছবি তোলেন, এটাতে বিচিত্র হওয়ার, অবাক হওয়ার কিছু নেই। তুলতেও পারেন, নাও তুলতে পারেন। কিন্তু মূল কথাটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা অর্থমন্ত্রীর সাথে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি, তাদের সাথে তিনি যদি একটি দ্বিপক্ষীয় আলোচনা 10 মিনিটের জন্য করতে পারতেন তাহলে বাংলাদেশের রেডিও টেলিভিশন যেই তার দালাল চাটুকার যে পত্রিকাগুলো আছে সেগুলো তাটা মাথায় নিয়ে নাচত। কিন্তু তিনি সেটা পারেননি। কেন পারেননি? এই মূল প্রশ্নটা, আমার আলোচনার মূল কথাটাই হচ্ছে তিনি কেন পারেননি। তার না পারার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, নরেন্দ্র মোদি, তারা বন্ধু হলো, তাদের মধ্যে এখন একটি অভিমান পর্ব চলছে। কিন্তু অভিমান পর্ব চলুক আর বন্ধুত্বের সিট ধরুক, যত কিছুই হোক, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে, বাংলাদেশ সম্পর্কে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার এই প্রেসিডেন্ট ভারতের একটি গ্রিন সিগন্যাল নিয়ে নেন আগে। আমরা যেটা জানতে পেরেছি কূটনীতিক সূত্রের বরাত দিয়ে, আমরা যে খবরটি পেয়েছি, যখনই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশি লবিরা আলোচনা করেছেন পাকিস্তানের মাধ্যমে যে ডক্টর ইউনূসের সাথে যেন একটি সাক্ষাৎ হয়, আমেরিকার সাথে যখন এই সিগন্যালটি আমেরিকার
পররাষ্ট্র দপ্তর চেয়েছিল, তখন ভারতের পক্ষ থেকে তাদের অনিচ্ছার কথা সরাসরিভাবে ডোনাল্ড ট্রাম্পের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, আমেরিকান পররাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, যার কারণে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অথবা সাইড লাইনে কোনো আলোচনায় ডক্টর ইউনূসের সাথে রাজি হননি। এক, দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি টেলিফোন আলোচনা করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, সেটিতেও ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রণালয়, ডোনাল্ড ট্রাম্পের অফিস রাজি হয়নি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, ডোনাল্ড ট্রাম্পের যে দপ্তর, সেই দপ্তরের কোনো মন্ত্রী, কোনো পার্লামেন্ট মেম্বার, মানে যারা ডোনাল্ড ট্রাম্পের কাছে, অর্থাৎ সিনেট সদস্য যারা ডোনাল্ড ট্রাম্পের দলের এবং ক্লোজ, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা কিন্তু ডক্টর ইউনূসকে কোনো সাক্ষাৎ দেননি। তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে একটি লাল কার্ড দেখিয়ে দিয়েছিলেন। আমরা এটা আগে থেকেই জানি, ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন মাইক্রো ক্রেডিট গাই। উনি আবার ওই নোবেল ইউনূসও বলেন না, মোহাম্মদ ইউনূসও বলেন না, উনি বলেন ওই মাইক্রো ক্রেডিট গাই। সেই মাইক্রো ক্রেডিট গাইয়ের সাথে তিনি কোনো রকমের সলা পরামর্শ, আলোচনা, গণতন্ত্র কি আকাশে আছে না বাতাসে আছে, নাকি গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, এইসব কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাননি। এখন এই বিষয়টি কি নতুন? না, এই বিষয়টি নতুন নয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশের বিষয়ে, যে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, কানাডা, এইসব রাষ্ট্র সবসময় কেন ভারতকে গুরুত্ব দেয়, এটার আরও কিছু নজির আপনি দেখেন। 2008 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন এর কিছুদিন পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আসলেন। যখন লন্ডনে আসেন, তখন ডেভিড ক্যামেরুন, এটা 12 বা 13 সালের কথা, এরকম করে একটা সময়, ডেভিড ক্যামেরুন তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। তো প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন এই ব্রিটেনে আসেন, তখন এই ডেভিড ক্যামেরুনের সাথে তার একটি পূর্ব নির্ধারিত হাফ অ্যান আওয়ারের একটি শিডিউল মিটিং ছিল। তো ইন্ডিয়ান যে দপ্তর, ইন্ডিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা ব্রিটেনের সাথে একটা আলোচনা করে বলে আমরা শুনেছি। সেই আলোচনার পর তারা ব্রিটেনকে জানায় যে বিএনপির এই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সন্ত্রাসবাদীকে উৎসাহ দেওয়ার জন্য পাকিস্তানের মাধ্যমে এবং চায়নার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 10টা অস্ত্র এই ভারতে পাঠানোর জন্য আনা হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার কোনো ব্যবস্থা নেননি। তাই বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেন কোনো দ্বিপক্ষীয় আলোচনা করুক বা তাকে কোনো শিডিউল দেখ ব্রিটেনের প্রাইম মিনিস্টার অথবা পররাষ্ট্রমন্ত্রী, সেটা ভারত ভালো চোখে দেখে না। যেহেতু ভারতের সাথে ব্রিটেনের বিলিয়ন বিলিয়ন পাউন্ডের লেনা দেনা, ব্যবসা বাণিজ্য, সেই জন্য ভারত এই অবস্থান নেওয়ার পর সেইবার এই ডেভিড ক্যামেরুন তার সাথে আলোচনাটি পণ্ড করে দেন, অর্থাৎ উনি অন্য কাজ দেখিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। তার মানে এই ব্রিটেনে এসে বাংলাদেশের 2বারের সাবেক প্রধানমন্ত্রী বা 3বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শূন্য হাতে কোনো মিটিং না করে পরবর্তীতে তিনি আমেরিকায় যান। আমেরিকায় তখন বারাক ওবামা তখন সরকার চালাচ্ছিলেন। তো বারাক ওবামার সাথে তার একটি মিটিং হওয়ার কথা ছিল, আর যদি বারাক ওবামার সাথে না পারে, তাহলে অ্যাটলিস্ট হিলারি ক্লিন্টন, তখনকার পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে একটি মিটিং করার কথা ছিল। কিন্তু আমেরিকাতে যাওয়ার পর এই আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভারতীয় লবি যোগাযোগ করে যে বাংলাদেশে যে আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল তখন, তিনি একটি রিপোর্ট করেছিলেন এই তারেক জিয়ার উপরে, মানে বিএনপি চেয়ারপারসনের ছেলে এবং বর্তমানে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে মিস্টার 10% নামে, এবং বলেছিলেন যে উনি আমেরিকার ইন্টারেস্টের জন্য পুরো ওয়ার্ল্ডে একটি নেগেটিভ চরিত্র। সেই জন্য আমেরিকা এই বার্তাটি আমেরিকাকে আবার মনে করিয়ে দিয়ে এই ইন্ডিয়ান লবি বললেন যে আপনারা এইরকম একজন মানুষ, যার নেতৃত্বে বিএনপি চলে, খালেদা জিয়া, তিনি তাকে বন্ধ করতে পারেন না। অর্থাৎ খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তারেক জিয়া, তখনই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠে। এগুলো মনে করিয়ে দিয়ে ব্রিটেনের মতো আমেরিকাকে একটি নিউজ দেওয়া হয়, একটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বার্তা দেওয়া হয় যে আমরা চাই না আমেরিকার সাথে আমাদের এত ভালো সম্পর্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি যারা
তালেবানি গোষ্ঠীকে সহায়তা করে, যারা জঙ্গিবাদকে সহযোগিতা করে, জঙ্গিবাদকে মূলত জামাতে ইসলামকে সহযোগিতা করে। আর তখন আমেরিকাতে জামাতকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখা হতো। তাই যেহেতু এই জামাতের সাথে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।